আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন তৃতীয় ক্লাস। বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের দুইটি ফরম্যাটে গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি আমাদের বই থেকে। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নম্বর 3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটে অঙ্ক প্রতি বছরে পরীক্ষা আসে। এই ফরম্যাটে অঙ্কগুলো করতে হলে আমাদেরকে 3টা বেসিস আসবে। বেসিস 3টে হলো, প্রথমে হোয়েন গিভেন নাম্বার অফ ইয়ার্স অথবা সিরিয়াল নাম্বার, হোয়েন গিভেন প্রবাবিলিটি এবং হোয়েন গিভেন পোর্টফোলিও ওয়েট। এই 3টে সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রশ্নপত্রে যখন নাম্বার অফ ইয়ার বা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে তখন প্রথম এই সূত্রটি ইউজ করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান। আর যখন প্রবাবিলিটি দেওয়া থাকবে তখন আমাদের এই দ্বিতীয় সূত্রটা ইউজ করতে হবে, পিআই গুণ করে। আর যখন পোর্টফোলিও ওয়েট দেওয়া থাকবে, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করা হবে, তখন আমাদের এই বড় সূত্র ইউজ করতে হবে। তাহলে চলুন প্রথমে আমরা এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করে আসি আমাদের বইয়ের 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো। পয়েন্ট নম্বর 3, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই ফরম্যাটে প্রয়োজনীয় তথ্যগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে আর অনলি 2টা প্রশ্ন করা হবে। একটা ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আর একটা হলো ক্যালকুলেট দ্য পোর্টফোলিও ওয়েট, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। 1 নম্বর প্রবলেম বলা আছে, এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। নিচে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 5। এখানে ইয়ারও দেওয়া থাকতে পারে, সিরিয়াল নাম্বারও দেওয়া থাকতে পারে। যেহেতু প্রবাবিলিটি দেওয়া নেই, পোর্টফোলিও ওয়েট দেওয়া নেই, তাহলে আমাদের ছোট একটা সূত্র হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের। এখন আসুন, রিটার্নগুলো দেওয়া রয়েছে 5টা। অবশ্যই ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তৈরি করতে হবে। হোয়েন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন ফর দ্য প্রজেক্ট ইজ 19%। অর্থাৎ আমাদের যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হয় তখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রয়োজন হয়। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 19%। এখন আসুন, যেহেতু নাম্বার অফ ইয়ার দেওয়া আছে অথবা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র হবে উই নো দ্যাট, আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান রুট ওভার উপরে সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার বাই n মাইনাস 1। এই আর বার বলতে এক্সপেক্টেড রেট অফ রিটার্নকে বোঝানো হয়েছে, যেখানে 19% দেওয়া আছে। এখন আর আই কোনগুলি? আর আই হচ্ছে এই 40%, 10%, 20%, 10%, 15%। আচ্ছা, এগুলো কয়টা আছে? টোটাল মিলে 5টা। তাহলে নাম্বার অফ ইয়ার হবে 5 আর মাইনাস 1। তো নিচেই আমাদের n মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1। এবার শুনুন, আর মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা এইভাবে দেখতে পারি যে এখানে 40% মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 19%। তাহলে 40 মাইনাস 19 হোল স্কোয়ার প্লাস এই সামেশনের জন্য প্লাস দ্বিতীয় অপশনটা বলছে 10% মাইনাস 19% হোল স্কোয়ার প্লাস 20% মাইনাস 19% হোল স্কোয়ার প্লাস 10% মাইনাস 19% হোল স্কোয়ার, এরপর প্লাস 15% মাইনাস 19% হোল স্কোয়ার। এখন আসুন, নিচের অংশটা আমরা 5 থেকে 1 বাদ দিলে 4 পাই, আর উপরের অংশগুলো দেখতে পাচ্ছি 40 থেকে 19 বাদ দিলে 21 হোল স্কোয়ার, এবার 10 থেকে 19 বাদ দিলে মাইনাস 9 হোল স্কোয়ার, এরপরে 20 থেকে 19% বাদ দিলে 1%, এরপরে হোল স্কোয়ার থাকলো। এবার 10 থেকে 19% বাদ দিলে মাইনাস 9% হোল স্কোয়ার, এরপরে 15 থেকে 19% বাদ দিলে মাইনাস 4% হোল স্কোয়ার থাকলো। এবার আসুন স্কোয়ারের কাজটা করি। 21-এর উপরে স্কোয়ার দিলে 441 হয়, সাথে পার্সেন্ট থেকে গেল। আর মাইনাস 9-এর উপরে স্কোয়ার দিলে 9 নং 81, তবে জোড় সংখ্যা পাওয়ার হলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাই প্লাস 81 হয়েছে। এরপরে 1-এর উপরে স্কোয়ার দিলে 1 থাকে 1%, আর 9-এর পরে স্কোয়ার দিলে 81, এই যে 81%, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। স্কোয়ার করলে কী হয়? মাইনাসটা প্লাস হয়ে যায়। এরপরে বলা হচ্ছে 4%, তাহলে মাইনাস 4%, এটাকে স্কোয়ার করলে কী হয়? 4 4 16। আচ্ছা, যাই হোক 16% হয়েছে। এবার উপরে অংশটা যোগ করলে হয়েছে 620, আর নিচে হয়েছে 4 দ্বারা 620কে ভাগ করলে হয় 155। 155কে ক্যালকুলেটারে রুট করলে আসে 12.45, সাথে পার্সেন্ট আছে, তো 12.45% অ্যান্সার। আশা করি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পরিমিত ব্যবধান বুঝতে পারছেন। এটা কোন সিচুয়েশন ছিল? যখন নাম্বার অফ আইটেম অথবা সিরিয়াল নাম্বার অথবা নাম্বার অফ ইয়ার দেওয়া থাকে, এই যে তখন আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হয়। যদি প্রবাবিলিটি দেওয়া থাকতো তাহলে এই সূত্র অ্যাপ্লাই হতো না, নিচের এই ভাগের অংশটা আসতো না, শুধুমাত্র ডাইনে পাশে একটা গুণ প্রবাবিলিটি লিখে দিতাম, যেটা আমাদের পরের অঙ্কটা দেওয়া হয়েছে। এ কোম্পানি ইজ কনসিডারিং প্রজেক্ট এক্স উইথ দ্য ফলোয়িং ইনফরমেশন। প্রবাবিলিটি 0.1 0.2 0.1 0.2 0.10। মোট 5টা মান দেওয়া আছে। রিটার্ন 40 10 0 5 15। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হোয়েন দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন অফ 8.50%, যেখানে এভারেজ এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া রয়েছে 8.5%।
আচ্ছা, প্রবাবিলিটি দেওয়া আছে, তাহলে আমাদের সূত্র কেমন হবে? রুট ওভার ভিতরে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি আই। এখানে কোনো ভাগ হবে না, এন থাকলে ভাগ হইতো। যোগ, এখন আসুন আর এর মান কয়টা? 5টা। 40%, 10%, 0%, 5%, 15%, এগুলো সবই আর এর মান। আর প্রবাবিলিটি প্রত্যেকের স্পেসিফিক ঘরে দেওয়া আছে, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 8.5। তাহলে 40% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 10। দেখুন তো, 40% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 1। এবার সামেশনের জন্য হলো প্লাস। দ্বিতীয়টা 10% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 0.2, এই দ্বিতীয় অপশনটা। তৃতীয়টা 0% থেকে 8.5% মাইনাস করার পরে হোল স্কয়ার ইন্টু প্রবাবিলিটি 0.1। এরপরে 4 নাম্বার 5% মাইনাস 8.5% হোল স্কয়ার ইন্টু 0.2। লাস্ট 15% মাইনাস 8.5% এই হোল স্কয়ার ইন্টু 0.1। এখন আসি আমরা উপরের মাইনাসগুলো ক্যালকুলেশন করি। প্রথমে 40 থেকে 8.5 বাদ দিলে 31.5% থাকে, এটা স্কয়ার করলাম, তার সাথে আবার 0.1 গুণ করলাম। 10% থেকে 8.5 বাদ দিলে 1.50% হোল স্কয়ার ইন্টু 0.2। এরপরে 8.5% হোল স্কয়ার ইন্টু 0.1। এরপরে আছে 5.5 থেকে এখানে 5% থেকে 8.5 বাদ দিলে হলো মাইনাস 3.50% হোল স্কয়ার ইন্টু 0.2। লাস্ট হচ্ছে 15 থেকে 8.5 বাদ দিলে 6.5 থাকে, 6.5 পরে স্কয়ার দিলে ইন্টু 1। এখন আমরা এগুলো স্কয়ার করে যেগুলো মান পেয়েছি, এখানে হচ্ছে 99.225% পয়েন্ট। আমরা এটা কীভাবে পেলাম একটু খেয়াল করি। 31.50 স্কোয়ার করে 0.1 গুণ করলাম, তাতে আসলো 99.225। আচ্ছা, 1.50কে স্কোয়ার করে 0.2 দ্বারা গুণ করলে 0.45%। এরপরে মাইনাস 8.5কে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার সাথে আবার 0.10 গুণ করলে হবে 7.225। মাইনাস 3.5কে স্কোয়ার করলে প্লাস হবে, তার সাথে 0.2 গুণ করলে প্লাস 2.45। লাস্টে 6.5কে স্কোয়ার করে 0.1 দ্বারা গুণ করলাম, উত্তর আসলো 4.225%। এগুলো যোগ করলাম 113.575%। এটাকে রুট করলাম, রুট করলে আসলো 10.66%। অ্যান্সার শেষ। তাহলে আমরা প্রবাবিলিটি দেওয়া থাকলে কেমনভাবে অ্যান্সার করতে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বুঝতে পারলাম। এবার আসুন, এখন যদি ফিগার চেঞ্জ করে, কিন্তু নিয়ম তো এটাই থাকবে, কোনো সমস্যা হবে না। পরেরটা আসুন 3 নম্বরে। Mr. Henry can invest in high bull stock and slow bar stock. His projection of the return on these the two stock are as follow. নিচে দেওয়া হলো, এখানে আমাদের রিসেসিয়ন আর নর্মাল আর বুম। বুম হচ্ছে ভালো অবস্থা, যখন ভালো অবস্থা হয় তখন আমাদের হাই বুলে ইনকাম হয় 15.4%। যখন নর্মাল সিজন তখন কিন্তু 9.20। আর যখন রিসেসিয়ন ডাল সিজন তখন আমাদের -2%, অর্থাৎ লস হয়ে যায় 2%। এটা হাই বুলের অবস্থা। সোলোবারের অবস্থা হচ্ছে যে যখন ডাল সিজন তখন আমাদের 5% ইনকাম হয়, যখন নর্মাল তখন আমাদের 6.20% ইনকাম হয়, আর যখন বুম ভালো বেচাকেনা হয় তখন 7.4% আসে। যাই হোক, এই 3টা সিচুয়েশন এখানে 3টা আছে। এখন এদের প্রত্যেকের প্রবাবিলিটি দেওয়া আছে, স্পেসিফিক প্রবাবিলিটি। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য ইচ স্টক। প্রত্যেকটি স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করতে হবে। তো আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথম 2 নম্বরেই শিখেছি, 2 নম্বর ফরম্যাটে সেটাই লিখলাম। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সামেশন আর আই পি আই। তো আর আই আমাদের এখানে আছে -2, তার সাথে 0.25 গুণ করলাম। এরপর 9.2 তার সাথে 0.6 গুণ করলাম। 15.40 তার সাথে 0.15 গুণ করলাম। গুণ করে আসলো 7.33%। এরপরে আসি দ্বিতীয়টা 16 বার। 5%-এর সাথে 0.2 গুণ করলাম, 0.25। 6.2-র সাথে 0.6 গুণ করলাম, আর 7.4-এর সাথে 0.15 গুণ করলাম। গুণ করে এখানে দেখলাম যোগ করার পরে ফলাফল 6.08%। এটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। হাই বুল এবং সোলো বার দুইটা আলাদা দেখানো হলো। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য রিটার্ন অন ইচ স্টক। প্রত্যেকটা স্টকের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতে হবে, যেখানে প্রবাবিলিটি সাপ্লাই দেওয়া আছে। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করা হলো। এখন আমরা জানি যেহেতু প্রবাবিলিটি আছে, সুতরাং পি দ্বারা গুণ হবে। তো রুট ওভারের ভিতরে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইন্টু পি আই। এখন আর আই যেগুলো আছে আমরা এগুলো বসালাম। প্রথমে -2, এই -2
তার সাথে আবার মাইনাস হবে -7.33 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.25। দেখুন তো প্রথম অংশতে আছে কিনা, -2 -7 হোল 7.33 হোল স্কোয়ার ইন্টু 0.25, -2 আর -7 কিন্তু -9.33 হবে। পরবর্তীতে দ্বিতীয় অপশন, দ্বিতীয়টা বলা হচ্ছে 9.20 থেকে মাইনাস হবে 7.33 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.6। তাহলে দ্বিতীয় অপশনটা আমরা তাই লিখলাম। এবার তৃতীয় অপশনের মান ছিল 15.40 মাইনাস 7.33 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.15। এই যে ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা ভিতরের এই মাইনাসের কাজটা করি, -2 আর -7 মিলে -9.33 ইন্টু 0.25 বাইরে থাকলো। এবার 9.20 থেকে 7.33 মাইনাস করলে থাকে আমাদের 1.87 হোল স্কোয়ার ইন্টু 0.6। 15.40 থেকে 7.33 বাদ দিলে 8.07 থাকে হোল স্কোয়ার ইন্টু 0.15। এখন আমরা স্কোয়ার করে ফেলি, 9.33কে স্কোয়ার করলে এবং তার সাথে যে মানটা আসবে 9.33কে স্কোয়ার করলে যা আসবে তার সাথে 0.25 গুণ করলে 21.76%। 1.87কে স্কোয়ার করে যা আসবে সেটার সাথে 0.6 গুণ করতে হবে, তাহলে 2.10। 8.07কে স্কোয়ার করে 0.15 দ্বারা গুণ করলে 9.77, এটা যোগ করলে আসলে 33.63, এটাকে রুট করলে আসে 5.80%। অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড ডিভিশন। এখন স্টক এটা কোনটা ছিল, 16 বার, এটা হাই ভুল। এবার 16 বারের জন্য, 16 বারের দ্বিতীয়টা দেখাই স্ট্যান্ডার্ড ডিভিশন। এই যে 5% থেকে মাইনাস করবো 6.08 হোল স্কোয়ার ইন্টু 0.25 প্রবাবিলিটি। তৃতীয়টা হচ্ছে 6.20 থেকে 6.08 মাইনাস করে স্কোয়ার করে দিলাম ইন্টু 0.6। সো 3 নম্বরটা 7.40 থেকে 6.08 বাদ দেওয়ার পর হোল স্কোয়ার ইন্টু 0.15। বাস ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে যা পেলাম 0.75%। স্ট্যান্ডার্ড ডিভিশন শেষ। আরেকটা অঙ্ক আসুন, এখানে আমাদের কি কি চাওয়া হয়েছে। The Autobi Furniture and Modern Furniture Company have the following joint probability distribution of return for the next year। এখানে আমাদের দেওয়া আছে বুম, রিসেসিয়ন এবং নর্মাল। এটা হচ্ছে অটোবি ফার্নিচার আর মডার্ন ফার্নিচার প্রবাবিলিটি লাস্টে দেওয়া আছে। অটোবি ফার্নিচারে যখন বুম ভালো অবস্থা বেচাকেনা বেশি হয় তখন 12% ইনকাম হয়, আর যখন রিসেসিয়ন মানে ডাল সিজন তখন আছে 10, আর যখন নর্মাল তখন আছে 11। এগুলো মাইনাস হয় না। আর মডার্নের এরকম বলছে যে যখন বুম অবস্থা তখন আমাদের 16% ইনকাম, তারপরে যখন রিসেসিয়ন যখন ডাল সিজন তখন মাইনাস হয়ে যায় 5%, এরপরে নর্মালে 14% থাকে। আচ্ছা, এখন আসুন প্রবাবিলিটি আলাদা আলাদাভাবে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড কোভেরিয়েন্স অফ রিটার্ন ফর দ্য অটোবি ফার্নিচার অ্যান্ড মডার্ন ফার্নিচার ইস। প্রত্যেকটার আলাদা করে কোভেরিয়েন্স বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশনের পরে কোভেরিয়েন্স। তাহলে প্রথমে আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন করবো 1 নম্বর স্টেপে, যেহেতু আমাদের কোভেরিয়েন্স হতে দেখতে হবে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন তৈরি করার পরে সেখানে দেখুন এটা আমরা পরের ফরম্যাটে দেখব। তাহলে আজকে আমরা এই স্ট্যান্ডার্ড ডিভিশন যে পর্যন্ত দেখেছি এই পর্যন্তই থাক। কয়টা সিচুয়েশন দেখলাম, আরেকটা আছে পোর্টফোলিও, যেটা এটা দেখাই স্ট্যান্ডার্ড ডিভিশন পোর্টফোলিও। সরি, এখানে ছিল একটা স্টক এক্স অ্যান্ড স্টক ওয়াই হ্যাভ দ্য ফলোয়িং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্সপেক্টেড ফিউচার রিটার্ন। প্রবাবিলিটি দেওয়া আছে, স্টক এক্স দেওয়া আছে, স্টক ওয়াই দেওয়া আছে। এখন বলছি অ্যান ইনভেস্টর সিক ইয়োর opinion as to which stock he should invest his money in। কোন স্টকে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবে, যে স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বড়, স্ট্যান্ডার্ড ডিভিশন কম, সেটা বিনিয়োগ করতে সবাই রাজি হবে। হুইচ স্টক উড ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য ইনভেস্টর বাই। কোনটা ক্রয় করবে সেটা কমেন্ট করতে হবে। এ ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে 3টা স্টেপ করতে হবে। প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন দেখাতে হবে, তারপরে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে, তারপরে ডিসিশন দিতে হবে। তো আসুন প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র যেহেতু প্রবাবিলিটি আছে, সামেশন আর আই পি আই, R1 P1, R2 P2, R3 P3, R4 P4, R5 P5, এভাবে আমরা মানগুলো লিখে এবার মানগুলো বসাই। -10 এর সাথে 0.10, 2 এর সাথে 0.2, এটা আছে 12% এর সাথে 0.4, 20% এর সাথে 0.2 এবং 38% এর সাথে 0.1 গুণ করলাম। গুণ করে সব ব্র্যাকেটগুলো এটা গুণ ফলাফল যোগ করে দিলাম, 12% অ্যান্সার। 2 নম্বর স্টকে বলছে যে 35% এর সাথে 0.1,
0%-এর সাথে 0.2, আর 20%-এর সাথে 0.4, 25%-এর সাথে 0.2, আর 45%-এর সাথে 0.10। এটা গুণ করলাম, গুণ করে যোগ করে আসলো 14%। দ্বিতীয় স্টেপ হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সমান সমান সামেশন RI মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু PI। আর RI প্রত্যেকটার মান এখানে দেওয়া আছে -10%, এখানে -10%, এবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 12%, তাহলে -10% মাইনাস 12% হোল স্কয়ার ইনটু 0.10। নেক্সট হচ্ছে 2% মাইনাস 12% হোল স্কয়ার ইনটু 0.20। 3 নম্বরে বলছে এখানে আসলো 12% মাইনাস 12% হোল স্কয়ার ইনটু 0.4। তারপর এটা লাস্টে বলছে যে 20% মাইনাস 12% হোল স্কয়ার ইনটু 0.2। লাস্টে 38% মাইনাস 12% হোল স্কয়ার ইনটু 0.1। এখন আমরা এখানে মাইনাস করে দিলাম, দিয়ে স্কয়ার করলাম, স্কয়ার করলে যা আসলো এটাকে রুট করলাম 12.20% স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স প্রজেক্টেড। ওয়াই প্রজেক্টে কি কি আছে? -35, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে -14। তাহলে -35 মাইনাস 14 হোল স্কয়ার ইনটু 0.1। তারপরে আছে 0% মাইনাস 14% হোল স্কয়ার ইনটু 0.2, 20% মাইনাস 14% হোল স্কয়ার ইনটু 0.4, 25% মাইনাস 14% হোল স্কয়ার ইনটু 0.2, 45% মাইনাস 14% হোল স্কয়ার ইনটু 0.1। এখন আমরা এটা ক্যালকুলেশন করলাম, মাইনাস করলাম, -35 আর -14 এটা -49 হোল স্কয়ার ইনটু 0.10। এরপরে -14 এখানে হচ্ছে 0 থেকে -14 বাদ দিলে আসে -14%ই থাকে হোল স্কয়ার ইনটু 0.2। 20% থেকে 14% বাদ দিলে 6% হোল স্কয়ার ইনটু 0.4। 25 থেকে 14 বাদ দিলে থাকে 11, 11 পরে স্কয়ার ইনটু 0.2। আর 45 থেকে 14 বাদ দিলে থাকে 31 হোল স্কয়ার ইনটু 0.10। এখন হোল স্কয়ার করলে 49 কে স্কয়ার করলে আসে 240.10%। আর অবশ্যই এখানে এখানে স্কয়ার করার পরে 0.10 গুণ করেছি, আর 14% কে স্কয়ার করে 0.2 দ্বারা গুণ করলে আসে 39.20। আর 3 নম্বরে 6 কে স্কয়ার করলে 636, তার সাথে 0.4 গুণ করলে আসে 14.40। 11 কে স্কয়ার করে যা আসে সেটাকে আবার 0.2 দ্বারা গুণ করলে 24.20। আর 31 কে স্কয়ার করা হয়েছে, তার সাথে আবার 0.1 গুণ করা হয়েছে 96.10। এইগুলো যোগ করলে 414, এর স্কয়ার রুট করলে আসে 20.35% অ্যান্সার। এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এখন আমরা যদি কোভেরিয়েন্স করি, তারপরের ফরম্যাটে অবশ্যই আমাদের এটা আছে। এর আগের অঙ্কটাও আমরা এবার দেখাইছি, সিবি সমান স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনটু 100। এখন সিবি করব আমরা, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এইমাত্র পেলাম কত? প্রথমটা 12.20, এটাকে আমরা পার্সেন্ট না রাখলেও হবে, আর পার্সেন্ট রাখলেও সমস্যা নেই। তো 0.1220, এটা আবার ভাগ করবো আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে। তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন প্রথমটা কত ছিল? 12%। তো 0.12 দিয়ে, পয়েন্ট যখন দিচ্ছি তখন সবই পয়েন্ট দিলাম, দিয়ে 100 দিয়ে গুণ করলাম, এটা হলো 101.67%। দ্বিতীয়টা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 20.35, আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 14। তো 20.35 কে 14 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 145.36% অ্যান্সার। এখন কমেন্ট করা হচ্ছে যে কোনটা অ্যাকসেপ্ট করবে, যেখানে ঝুঁকি কম সেটা অ্যাকসেপ্ট করা ভালো। যেমন এখানে 101.67, আর এটা আছে 145.36। তাহলে প্রথমটা ভালো। The investor invest his money in stock X because their CV is lower than stock Y, so the investor should invest stock X. সুতরাং তার উচিত স্টক এক্সে বিনিয়োগ করা, কারণ সেখানে ঝুঁকি কম, সিবি কম, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বড় আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, এরকম অঙ্ক পারা যাবে। এখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শিখে ফেলেছি, সাথে আমরা এর পরবর্তী যে ফরম্যাটটা করব সেখানে এই সিবিগুলো আমরা শিখব। এখানে প্রবাবিলিটি দেওয়া আছে, এরপরে রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, দিয়ে বলা আছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য রিটার্ন, মানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট, দুইটা প্রজেক্টের আলাদা আলাদা করে। হুইচ প্রোভাইড দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রিটার্ন, এর মধ্যে আবার কোনটা বড় সেটা আবার দেখাতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান সামেশন RI PI, R1 P1 R2 P2 এইভাবে লিখে গেলাম। সুতরাং R1 এর সাথে গুণ করলাম 0.1, R2 এর সাথে 0.2, এইভাবে গুণ করে করে যা আসলো তাতে আসলো 4%। নেক্সট আসি দ্বিতীয় স্টকের, বলা হচ্ছে 40% এর সাথে
0.1 গুণ, এরপরে 20%-এর সাথে 0.2 গুণ, এটা আলাদা আলাদাভাবে সব প্রবাবিলিটি দেওয়া রয়েছে, এগুলো সব যোগ করলাম, তাদের আসলে 10%। এখন রিটার্ন একটা হচ্ছে 4%, একটা হচ্ছে 10%, কোনটা বড়? দ্বিতীয়টা। তাহলে ওয়াই, তো প্রজেক্ট ওয়াই ইজ দ্য লার্জেস্ট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটা লিখতে হবে। নাম্বার 2, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ অফ দ্য টু প্রজেক্ট। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাতে দুইটারই, এবং হুইচ অ্যাপিয়ার টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি, এর মধ্যে বড় রিস্কি কোনটা? তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা বড় সেটাই হচ্ছে বড় রিস্কি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে যেহেতু প্রবাবিলিটি আছে, সূত্র জানি আমরা এটা, যে রুট ওভার ভিতরে সামেশন আর আই মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কয়ার ইনটু পি আই। আর এর মান যে 4টা ছিল, পরে 40% মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 4%, হোল স্কয়ার ইনটু পি আই, প্রবাবিলিটি 10। দ্বিতীয়টা 10% মাইনাস 4% হোল স্কয়ার ইনটু 0.2, 0% থেকে 4% বাদ দিয়ে হোল স্কয়ার ইনটু 0.1, -5 থেকে -4 বাদ দিয়ে হোল স্কয়ার ইনটু 0.2, -10% -4% হোল স্কয়ার ইনটু 0.1। এখন আমরা যোগ বিয়োগের কাজটা করলাম, এটা রুটের কাজ করলাম, রুট করে দেখে যে 13.20 আসছে। দ্বিতীয়টা ওই একইভাবে লিখলাম এবং তার ক্যালকুলেশন করে দেখলাম 14.83% আসছে। তাহলে এখন কমেন্ট করতে হবে কোনটা ঝুঁকি বড়, একটা হচ্ছে 13 আর একটা হচ্ছে 14, যেটার ঝুঁকি বড় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যার স্ট্যান্ডার্ড বড় সেটা ঝুঁকি বড়। তো স্টক ওয়াই ইজ অ্যাপিয়ার্স টু হ্যাভ দ্য গ্রেটার রিস্কি, তাহলে ওয়াইটাই হচ্ছে সব থেকে বড় রিস্কি। ঠিক আছে, দেখুন তাহলে আমরা কি শিখলাম? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শিখলাম। তো এখন আগামী ক্লাসে আমরা ভেরিয়েন্স শিখব। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। শিখে দেখুন আমরা অবশ্যই দেখে আসি ভেরিয়েন্সটা আজকে আমাদের শেখানো সম্ভব হয় কিনা। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসে আমরা 4 নম্বর ফরম্যাট করব, আজকে 3 নম্বর ফরম্যাট শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।